শুরুতেই একটু বাংলা নিয়ে কথা বলি, তারপরে সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। ঠিক আছে, দুটো বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে যদি বাংলা নিয়ে কথা বলি তাহলে বাংলাতে দুইটা অংশ, একটা হচ্ছে সাহিত্য, আর একটা হচ্ছে ব্যাকরণ। দুইটা অংশ কিন্তু, ঠিক আছে। তো অনেকে বলেন যে এই অংশটা সবচেয়ে বেশি কঠিন লাগে, এইটা সহজ লাগে, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি বা ধরি, সাহিত্য থেকে অনেক প্রশ্ন ধরলে কিন্তু আপনি পারবেন না। সুতরাং আপনাকে সাহিত্য জায়গাতে কিন্তু ভালো করতে হবে, হ্যাঁ। এবং কিভাবে সাহিত্য ভালো করতে পারবেন সেটা আমি আপনাদেরকে সহজ বিষয় বলি যে বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে, কারণ পড়াশোনার কোনো বিকল্প নাই। আরেকটা বিষয় যে লেখক সাহিত্যিকদের কার কোনটা নাটক, কার কোনটা উপন্যাস, কার কোনটা প্রবন্ধ, কার কোনটা গল্প, মানে এই বিষয়গুলো কিন্তু একটু লক্ষ্য করে পড়তে হবে। এবং ক্ষেত্র বিশেষে যেগুলো উল্লেখযোগ্য সাহিত্যিক বাংলা সাহিত্যের, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো আপনারা যদি একটু যদি কষ্ট করে যদি সাথে যুক্ত থাকেন, আমার মনে হয় যে দিন শেষে মানে রাত শেষে কিছুক্ষণের মধ্যে আপনি বেশি উপকৃত হবেন। আহ, আর হচ্ছে যদি কারো বেশি জানার থাকে আপনি অবশ্যই আমাকে মেসেজ করবেন। এই যে মেসেজ করেছেন অলরেডি অনেককে আমি অ্যান্সার দিচ্ছি। আমি নিজেকেই নিজে দেখছি যে নিজে দেখা যাচ্ছে কিনা সে বিষয়টাতে। তো সাহিত্যের আমি যদি বলি, আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে যদি একটু কথা বলি, যে তার উপন্যাসগুলো আপনি মনে রাখবেন কিভাবে। দেখেন, তার উপন্যাস মনে রাখার জন্য আমার কাছে একটা টেকনিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পরীক্ষায়, যেসব উপন্যাস পরীক্ষায় প্রায় আসে সেই বিষয়গুলো। তার আগে আমি যদি বলি যে আহ, রবি ঠাকুরের আপনার হচ্ছে, একটু থামেন শেয়ারটা করে নিই। অনেক মানুষ জিজ্ঞেস করতেছেন যে আসলে কিভাবে দিব। ওকে, ডান। আমি রবি ঠাকুরের হচ্ছে আপনার উপন্যাস মনে রাখার জন্য একটু টেকনিক আপনাদেরকে বলি, হ্যাঁ। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখবেন কিভাবে। রবি ঠাকুর, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আপনি মনে রাখবেন কিভাবে, সেই উপন্যাসে যাওয়ার আগে এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা, প্রথম গল্প, মানে প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম প্রকাশিত নাটক, প্রবন্ধ গ্রন্থ, এটা মনে রাখবেন কিভাবে। দেখেন, শুরুতে একটা টেকনিক দিয়ে আপনাদের ক্লাস শুরু করলাম। আপনারা জানেন যে আমি সাধারণ জ্ঞান হোক আর বাংলা হোক, দুইটি জায়গাতে টেকনিকের প্রচুর ব্যবহার করে থাকি। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রথম মনে রাখাটা কিন্তু অনেক কঠিন। মানে কোনটা প্রথম নাটক, কোনটা প্রথম গল্প, কোনটা প্রথম উপন্যাস, সব কঠিন না। তো এই কঠিন জিনিসটাকে আমি সহজ করার চেষ্টা করেছি টেকনিকের মধ্য দিয়ে। দেখেন কি টেকনিক আমি বলছি। একটা কাবাবের নাম, আপনারা কাবাব খেতে অনেকেই পছন্দ করেন, সেই কাবাবের নাম হচ্ছে ভিহি কাবাব। কি কাবাবের নাম বলেন তো? ভিহি কাবাব। এই কাবাবের নাম যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রথম মনে রাখতে পারবেন। আমার মনে হয় এই আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি পড়েন যে কোনো লেভেলের পরীক্ষায়, সেটা হোক বিশ্ববিদ্যালয়, সেটা হোক বিসিএস, সেটা হোক প্রাইমারি, সেটা হোক ব্যাংক, যে কোনো জায়গায় এখান থেকে অন্তত 1 আর 1 2 নম্বর পরীক্ষায় অবশ্যই আসবে। তাই আপনাকে অবশ্যই আগে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলকে খুব ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তার পরবর্তীতে আপনি অন্যান্য বিভিন্ন বিষয় আয়ত্ত করতে পারেন খুব সহজেই। তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রথম, ঠিক আছে, সব প্রথম মনে রাখার সূত্র কি। এই দেখেন, সূত্র বলেছি একটা কাবাবের নাম ভিহি কাবাব। সেই কাবাবের প্রথমে হচ্ছে ভিতে মনে রাখবেন ভিখারিণী। কি বলেন তো? ভিতে ভিখারিণী। এটি হচ্ছে গল্প, প্রথম প্রকাশিত গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিণী, মনে যেন থাকে, হ্যাঁ। আরেকটি কথা, এই টেকনিক কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি টেকনিক। এই টেকনিক কারো কাছ থেকে আমি শিখিনি বা কারো কাছ থেকে ধার করে নেইনি। সুতরাং আমার এই টেকনিক যদি কারো কাছে আপনি দেখেন, তো অবশ্যই মনে রাখবেন যে এই টেকনিক অবশ্যই আমার কাছ থেকে তিনি শিখেছেন বা দেখেছেন কোনো না কোনো ভাবে। কারণ টেকনিক সম্পূর্ণ নিজের তৈরি, আমার অনেক কষ্ট করে টেকনিকগুলো তৈরি করতে হয়েছে, হ্যাঁ। তো যাই হোক, ভিতে ভিখারিণী এটি হচ্ছে প্রথম প্রকাশিত গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। হিতে মনে রাখবেন হিন্দু মেলার উপহার। হিতে কি বলেন তো? হিতে হচ্ছে হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার, হিন্দু মেলার উপহারটা হচ্ছে আপনার কবিতা। এটি কি বলেন তো? কবিতা। তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি? এটি হচ্ছে হিন্দু মেলার উপহার।
যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত লেখা বা গল্প কোনটি, তখন বলবেন এই ভিখারিনী। বোঝা গেছে? তাহলে প্রথমগুলো মনে রাখবেন কিভাবে। টেকনিক হচ্ছে বিহি কাবাব। এবার আসেন কা। কাতে হচ্ছে কাহিনী, কাহিনীর পূর্বে যোগ করে দেব কবি, হয়ে যাবে কবি কাহিনী। কি কাহিনী হবে? কবি কাহিনী। কবি কাহিনী। কবি কাহিনী হচ্ছে, এটি হচ্ছে আপনার কাব্যগ্রন্থ। ঠিক আছে? কাব্যগ্রন্থ। কবি কাহিনী হচ্ছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। পরবর্তীতে বা। বা থেকে হচ্ছে বাল্মীকি প্রতিভা। বা থেকে কি বলেছি? বাল্মীকি প্রতিভা। বাল্মীকি বাল্মীকি প্রতিভা। এই বাল্মীকি প্রতিভা হচ্ছে নাটক। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা। মনে থাকবে? প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা। এবার পরে সবার শেষে বদে আছে, এই ব থেকে হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট, এটি হচ্ছে উপন্যাস। এটি কি বলেন তো? এটি হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস। আমি এখানে যা যা বলেছি সবকিছু কিন্তু প্রথম। দেখেন এই সূত্রের মধ্য দিয়ে আপনি দেখতে পেলেন যে 1 2 3 4 পাঁচটি গ্রন্থের কোনটা প্রথম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুরুতে বলেছি একটা টেকনিক, যে টেকনিকের মধ্য দিয়ে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম 5টি লেখা বা প্রকাশিত যেসব গ্রন্থ ছিল সেগুলো জানতে পারবেন। সেই টেকনিকটা হচ্ছে ভি হি কাবাব। ভি হি কাবাব। কাবাবের নাম বলেছি কি? ভি হি কাবাব। দেখেন, ভিতে ভিখারিনী প্রথম প্রকাশিত গল্প, হিতে হিন্দু মেলার উপহার প্রথম প্রকাশিত কবিতা, কাতে কবি কাহিনী এটি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, বাতে বাল্মীকি প্রতিভা এটি প্রথম প্রকাশিত নাটক, এরপরে বতে বউ ঠাকুরানীর হাট এটি প্রথম প্রকাশিত উপন্যাস। আমার মনে হয় এই টেকনিকের মধ্য দিয়ে আপনি খুব সহজেই এই বিষয়গুলো আপনি আয়ত্ত করতে পারবেন। দেখেন এই টেকনিকটা কেমন লেগেছে। যদি টেকনিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এখনই মন্তব্য করে জানান যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রথম মনে রাখার যে টেকনিকটা দিলাম সেই টেকনিকটা আপনার কেমন লেগেছে। অবশ্যই আশা করছি যে আমার অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন, আহ, আহ, তাদের কাছ থেকে অবশ্যই আমি আলোচনা শুনবো, বা প্রশ্ন করলে তারা যেন অ্যান্সার করে সেই বিষয়টা। ঠিক আছে? তো টেকনিকটা কেমন লাগলো আপনারা সবাই বলেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রথম মনে রাখার যে টেকনিকটা আমি আপনাদেরকে দিয়েছি সেই টেকনিকটা আসলে কতটা আপনাদের জন্য ফলপ্রসূ ছিল। শীতের রাত জানি অনেকে কম্বলের মধ্যে থেকে আমাকে দেখছেন, লেপের মধ্যে থেকে অনেকে দেখছেন, যেখানে থেকে দেখেন না কেন আমি মেহেদী হাসান আপনাদের সাথে আছি, সাথেই থাকবো। এখন থেকে নিয়মিত আপনাদের এই লাইভ ক্লাসে আসার চেষ্টা করব। তো যদি সম্ভব হয় লাইভটাকে শেয়ার করবেন। লাইভটাকে শেয়ার করলে অনেক বেশি মানুষ দেখতে পাবে। তো আমার ইচ্ছা যত বেশি মানুষ দেখবে ক্লাসটা তত বেশি মানুষ জানতে পারবে, তত বেশি মানুষ শিখতে পারবে। তো শেখানোর জায়গাতে যেমন আমার কার্পণ্য তো নাই, তাই আপনাদের মোবাইলের ঠিক নিচেই শেয়ার বাটনটা কিন্তু আছে, শেয়ার করে দেন। তো যাই হোক, তন্ময় বলছে জোস, এখানে সন্নিত বলছে যে দারুন, মনিরুল ইসলাম বলছে সুপার ভাই, তার পরবর্তীতে হচ্ছে আপনার আনন্দ সরকার বলছে ওয়াও, তারপরে সাইফুল ইসলাম ভাই বলছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, বলেছেন আমি আজ ফার্স্ট দেখছি আপনাকে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। এর বাইরে অনেকে দেখছেন যে এবার সুমন রহমান বলছেন জাস্ট অ্যামেজিং স্যার, এবং হচ্ছে সাদিয়া সুলতানা বলেছে শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ সাদিয়া। এই আমার এই সাদিয়া শুধু শেয়ার করলে কি হবে? এই আপনারা যারা ক্লাস করতেছেন তাদের শেয়ার করতে হবে না? ফ্রিতে তো শিখতেছেন। রাতের বেলা দেখেন আমি পাঞ্জাবি পরে আছি কিন্তু, হ্যাঁ, শীতের পোশাকও পরে নাই। তো এই যে ধরেন বিষয়টা বুঝতে হবে না? তো শেয়ার করেন, একটু শেয়ার করলে তো ভালো লাগে না? ওকে, বাকি কেমন লাগলো এই টেকনিকটা অবশ্যই আপনারা সবাই জানাবেন কিন্তু, ঠিক আছে? আমি চাই যে মেহেদি চকলেট চাচ্ছে, তারপরে দাদা আমার বন্ধুবর মানিক দাদা শেয়ার করেছে, দাদা থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা বান্ধবীগণ দেখতে হবে তো। তারপরে আব্দুল্লাহ মামুন বলছেন সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছি, যাক আগের কথা ছিল। এবার আল মামুন বলছেন যে অসাধারণ লাগছে গুরুজি, রাশের 0 পয়েন্ট থেকে। আমি কিন্তু কোনো গুরু টুরু না, খুবই সাধারণ একজন মানুষ, আপনাদের ভালোবাসার মেহেদি ভাই হিসেবে থাকতে চাই আমি সবসময়। এখানে সামন্তিনী জাহান বলছেন টু মাস, বাপরে বাপ ইংরেজি বলছে,
আমি তো ভাই বাংলা সাধারণ জ্ঞানের মানুষ, অত ইংরেজি ভালো বুঝি না। তবে হ্যাঁ, ইংরেজির ক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে লিটারেচার, যারা ইংরেজি সাহিত্য নিয়ে জানতে চান, পড়তে চান, আমি ইংরেজি সাহিত্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। চলুন তাহলে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রথম মনে রাখার পরে, এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উপন্যাস কিভাবে টেকনিকের মধ্য দিয়ে মনে রাখা যায়, এই জিনিসটা এখন আপনাদেরকে শেখাবো। এইবার 12টা উপন্যাস লিখবো, রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উপন্যাস এবার লিখবো। তবে 12টা উপন্যাস লেখার আগে যারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, প্রত্যেককেই এই 12টা উপন্যাস লেখার সাথে সাথে ক্লাসটাকে শেয়ার করবেন। সবাই দেখুক, এই দেশের সবাই দেখুক, শুধু রাজশাহী শহর কেন, আমি রাজশাহীর মানুষ, শুধু রাজশাহী শহর হবে কেন, পুরো দেশের মানুষ সবাই দেখুক, কারণ আমার ক্লাস সারা দেশের অনেক মানুষই দেখে। তো চলেন আমরা শুরু করি। এইবার উপন্যাস মনে রাখবেন কিভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার টেকনিক। কি টেকনিক বলেন তো? উপন্যাস মনে রাখার টেকনিক। যদি আপনার কোনো সাহিত্য নিয়ে জানার ইচ্ছা থাকে বা জানতে চান, আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার অপশন এখানে আছে। আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এবার উপন্যাস, 12টি উপন্যাস, এই 12টি উপন্যাস কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। কোন 12টি উপন্যাস পরীক্ষা আসে, চলুন সেই বিষয়টা এক নজরে দেখে নিই আমরা। বলবেন যে দুই বোন, দুই বোন, দুই বোন করুণা, দুই বোন করুণা ও রাজস্বী, দুই বোন করুণা ও রাজস্বী শেষের কবিতার, শেষের কবিতার টেকনিকটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি, তাই যদি এগুলো পাচার হয়ে যায়, এসবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের দিলাম। দুই বোন করুণা ও রাজস্বী শেষের কবিতার 4 অধ্যায় শেষ করে, শেষের কবিতার 4 অধ্যায় শেষ করে, শেষের কবিতার 4 অধ্যায়, 4 অধ্যায় শেষ করে, শেষ করে তারপরে যোগাযোগ করে, শেষ করে যোগাযোগ করে, শেষ করে যোগাযোগ করে তারপরে চতুরঙ্গ করে, শেষ করে যোগাযোগ করে চতুরঙ্গ করে ঘরের বাইরে এসে, ঘরের ঘরের বাইরে এসে, ঘরের বাইরে এসে ঘরের বাইরে এসে গোরার সাথে, গোরার সাথে বউ ঠাকুরানীর হাটে গিয়ে দেখা করে, গোরার সাথে বউ ঠাকুরানীর হাটে গিয়ে, বউ ঠাকুরানীর, বউ ঠাকুরানীর হাটে গিয়ে দেখা করে। ফেরার পথে, ফেরার পথে চোখে বালি পরে নৌকাডুবি হয়, ফেরার পথে চোখে, চোখে বালি পরে নৌকাডুবি হয়। এখানে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উপন্যাস আমি কিভাবে এই টেকনিকের মধ্যে দিয়ে লিখেছি, দেখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কিভাবে 12টা উপন্যাস এখানে আমি লিখেছি, এবং এই টেকনিকটা যদি আপনার মনে থাকে তাহলে খুব সহজে 12টা উপন্যাস আপনি লিখতে পারবেন। ইভেন পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়, বা উপন্যাস কোনটি, নাটক কোনটি, তখন দেখবেন এইগুলোর মধ্যে কিন্তু অপশন পরীক্ষা থাকবে। তাই আপনি যদি এই 12টা উপন্যাস, কার 12টা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস, আপনি যদি এই টেকনিকের মধ্যে মনে রাখতে পারেন, তাহলে দেখবেন এখান থেকে পরীক্ষা কিন্তু 1 নম্বর আপনি কমন পেয়ে গেছেন। দেখেন তো উপন্যাসের টেকনিকটা কেমন লেগেছে। বলবেন দুই বোন করুণা ও রাজস্বী শেষের কবিতার 4 অধ্যায় শেষ করে যোগাযোগ করে চতুরঙ্গ করে ঘরের বাইরে এসে বউ ঠাকুরানীর হাটে গিয়ে, মানে গোরার সাথে দেখা করে বউ ঠাকুরানীর হাটে গিয়ে ফেরার পথে চোখে বালি পরে নৌকাডুবি হয়। টেকনিকটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই মন্তব্য করে জানান যে টেকনিকটা কেমন লাগলো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর না বলি, এতবার বলতে লজ্জা লাগছে। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর একটা বিষয়, এইবার 31st নাইটে বলেন, 31st নাইটে কার কি পরিকল্পনা? ভালো পরিকল্পনা কার আছে? যদি ভালো পরিকল্পনা থাকে চলেন তাহলে পরিকল্পনা করি। এইবার রাজশাহী শহরে খুব ভালো কিছু কাজ করব। এই 31 বছরের প্রথম দিনে শীতার্ত মানুষদেরকে আমরা
একসাথে বস্ত্র বিতরণ করব। আমার এই উদ্যোগের সাথে কেউ যদি রাজি থাকেন তাহলে আসেন আমরা বছরের প্রথম রাতে বের হই, শীতার্ত যারা গরিব অসহায় এতিম মানুষ তাদের পাশে দাঁড়াই, একটা ছোট্ট কম্বল অথবা একটা পোশাক দিয়ে তাদেরকে সাহায্য করি। বছরের প্রথম দিন নতুন কাজ হোক, ভালো কাজ দিয়ে বছরটা শুরু হোক। যদি কেউ রাজি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসেন যে টেকনিকটা কেমন লাগছে, যে আমি বলে দিই যে কোনগুলো উপন্যাস, এখানে হচ্ছে টেকনিক লিখে দিয়েছি তাই না, উপন্যাসের নাম তো লিখে দেয়নি। উপন্যাস কোনগুলো দেখেন, উপন্যাস হচ্ছে দুই বোন, দুই বোন উপন্যাস, করুণা উপন্যাস, রাজসী উপন্যাস, শেষের কবিতা, শেষের কবিতা উপন্যাস, চার অধ্যায়, চার অধ্যায় উপন্যাস, যোগাযোগ, এখানে যোগাযোগ উপন্যাস, এখানে চতুরঙ্গ, চতুরঙ্গ উপন্যাস, এখানে ঘরের বাইরে থেকে হবে ঘরে বাইরে, ঘরে বাইরে উপন্যাস, এখানে গোরা, গোরা উপন্যাস, এখানে বউ ঠাকুরানীর হাট, যেটি একটু আগে বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। এবার তার পরবর্তীতে চোখের বালি, চোখে বালি পরিমাণে চোখের বালি। এবার সর্বশেষ হচ্ছে নৌকাডুবি। দেখেন তো 12টা উপন্যাস হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। দেখেন আমরা 12টি উপন্যাস কিন্তু পেয়ে গিয়েছি এই টেকনিকের মধ্য দিয়ে। যে এইবার হচ্ছে কিভাবে যে মনে রাখা যায় টেকনিকের মধ্য দিয়ে। আমার সাথে সাথে একবার পড়েন তো, আপনি ওই পাশে আছেন, ধরেন আমি শুনতে পাচ্ছি, আপনি পড়েন। ধরে মনে করেন এখন আমি ক্লাসে আছি, হ্যাঁ, আপনি ওই পাশে বসে আছেন আর আমি এই পাশে ক্লাস নিচ্ছি। বলেন তো আমার সাথে সাথে এই টেকনিক কার কার মুখস্থ হয়েছে বলেন। দুই বোন, দুই বোন, করুণা ও রাজসী, করুণা ও রাজসী, শেষের কবিতার চার অধ্যায় শেষ করে চতুরঙ্গ করে যোগাযোগ করে ঘরের বাইরে এসে বউ ঠাকুরানীর হাটে গিয়ে গোরার সাথে দেখা করে, ফেরার পথে চোখে বালি পরে নৌকাডুবি হয়। মনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস, টেকনিকটা আমার তৈরি। যদি কেউ এটাকে পাচার করে থাকে তাহলে আমার কাছ থেকে শিখেছে, মনে রাখবেন। কারণ ইদানিংকালে তথ্য পাচার হচ্ছে। আমি অত ভালো মানুষ না, কিন্তু যতটুকু নিজে পড়াশোনা করি ততটুকু মানুষকে শেখানোর চেষ্টা করি। আমি মোটেও অত ভালো শিক্ষক হয়তো না, আর আমি কেমন শিক্ষক এটা এটা নির্ধারণ করবেন আপনারাই, আমি কেন বলতে যাবো, তাই না? ওকে, তাহলে এই টেকনিকটা কি মুখস্থ হয়েছে? এবং একটু বলেন কার কার এই টেকনিকটা সহজ লেগেছে, এবং যদি কারোর লেগে থাকে তাহলে এইটা পুরা কলে শেখায় তাই না? ওকে, কোন ব্রাঞ্চে শেখায় এটা? আমি তো আপনার থাকি রাজশাহী শহরে, হ্যাঁ। এবার আসেন যে টেকনিক কেমন লেগেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে মন্তব্য করে জানান। তৃতীয় কথা সেটা হচ্ছে যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করেন, সবাই দেখতে পাই। আমি চাই যে ক্লাসটা প্রাণবন্ত হোক, ক্লাসটা সবাই দেখুক, এবং এই ক্লাসের হচ্ছে আপনার কথা আরো বেশি চলে যাক। বাহ, রুহুল আমিন একেবারেই পুরো টেকনিক নতুন করে সাজিয়ে দিয়েছেন, আমাকে খুব ভালো লেগেছে। একটা জিনিস মনে রাখবেন, শোনেন, আমি তো শিক্ষক, আমি তো ধরেন একটা টেকনিক আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি মনে রাখার জন্য যে কোনটা নাটক কোনটা উপন্যাস। আচ্ছা ভালো কথা, কেউ কেউ আছেন যে টেকনিকের ঘোর বিরোধী, তাদের জন্য বলছি দেখেন, আপনি যদি উপন্যাসগুলো, আপনার যদি নাটকগুলো, আপনার যদি প্রবন্ধ গ্রন্থগুলো যদি আপনিগুলো যদি সবকিছু যদি এমনিতে মনে রাখতে পারেন তাহলে টেকনিকের কোনো প্রয়োজন, আপনি এমনিতে মনে রাখেন। কিন্তু যদি এমনিতে মনে রাখতে সমস্যা হয় তাহলে টেকনিকের শরণাপন্ন হন। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, কিন্তু পরীক্ষার হলে জানেন সহজ জিনিস আমরা ভুল করে আসি, এটা তো জানেন নাকি? পরীক্ষার হলে পরীক্ষা কিন্তু কঠিন প্রশ্নে হয় না, প্রশ্ন কিন্তু সহজই করে, কিন্তু আমরা কঠিন নিজেকে করে ফেলি। পরীক্ষার হলে এত বেশি চাপ থাকে মাথার উপরে, ডানে বাঁয়ে পেছনে কত রকম চাপ থাকে, এই চাপে আমরা নাজেহাল হয়ে যাই, টেনশন করি। দেখেন পরীক্ষার হলে বসে মাথা ঠান্ডা করে কিভাবে পরীক্ষা দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আস্তে আস্তে কথা বলবো। আমি যখন ব্রিটিশ কাউন্সিলে কাজ করতাম, আমি ব্রিটিশ কাউন্সিলের মাস্টার ট্রেনার ছিলাম। আমি ব্রিটিশ কাউন্সিলে প্রায় 4 বছর কাজ করেছি। সেই সুবাদে এই দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্টস আছে, এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে 3rd ইয়ারে 4th ইয়ারে এমন স্টুডেন্টদেরকে আমি ট্রেনিং করাতাম ব্রিটিশ কাউন্সিলে। তো ওই ব্রিটিশ কাউন্সিলের ট্রেনিং ছিল লিডারশিপ বা নেতৃত্বের উপরে, নেতৃত্বের গুণাবলীগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, প্রকাশ করতে হয়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় সেই বিষয়গুলোর উপরে। তো পরীক্ষার হলে কিভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদেরকে আমি সাহায্য করব। তবে চলুন আমরা ধারাবাহিকভাবে পরবর্তী অংশে আগাই।
এইবার আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এবার আসেন নাটক। দেখি নাটক কার কার কয়টা মনে আছে, সবাই একটু লিখে দেন তো নাটকের নামগুলো, দেখি কার কার কয়টা নাটক কে কে পারেন। তারপরে দেখেন আমি নাটকের নাম লিখবো, অবশ্যই সেই নাটকের নাম থাকবে টেকনিকের মধ্য দিয়ে। ঠিক আছে, নাটকের নাম দেখবো, টেকনিকের মধ্য দিয়ে দেখবো। আমরা এখন থেকে ভাবছি যে একদিন বাংলা সাহিত্য আলোচনা করব, একদিন আমরা আপনার হচ্ছে ব্যাকরণ অংশ আলোচনা করব। আর মাঝখানে একটু বলে রাখি যে আহ, একটু বলে রাখি, হ্যাঁ, নিজের প্রচারণা না করলে কি হয় বলেন? গরিব মানুষ, আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে কিভাবে সামনের দিকে আগায় বলেন? সেটা হচ্ছে, বুঝতে পারতেছেন কি লিখছি? এই যে ভর্তি চলছে, আমাকে যদি আপনাদের এই ক্লাসের টিচার হিসেবে ভালো লেগে থাকে, অথবা যদি আমার ক্লাস যদি করে আপনাদের শান্তি লাগে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই বাংলা এবং অবশ্যই সাধারণ জ্ঞান, দুইটা সাবজেক্টই আমি পড়াই। আর যারা বিসিএস এর পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটা অফার থাকছে। তারা যদি কেউ যদি আমার সাথে বাংলা এবং সাধারণ জ্ঞান কোর্সে ভর্তি হন, তাহলে ইংলিশ লিটারেচার, সাহিত্য, ইংরেজি সাহিত্যের এই কোর্সটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ইংলিশ লিটারেচারের যে যুগ বিভাগগুলো রয়েছে, সেই যুগ বিভাগগুলোর পিরিয়ড যেগুলো রয়েছে, সেই পিরিয়ডগুলো এবং সেখানকার উল্লেখযোগ্য যেগুলো সাহিত্যিক, যেমন রোমান্টিক পিরিয়ড আছে, যেমন হচ্ছে বিভিন্ন পিরিয়ড আছে, এই পিরিয়ডগুলো আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিব। তো এই দুটাতে ভর্তি চলছে, বাংলা এবং সাধারণ জ্ঞানে। বিশ্ববিদ্যালয় এবং বিসিএস উভয় কোর্সে আলাদা আলাদা ব্যাচে ভর্তি চলছে। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন বা আমার ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করে নেবেন। আরেকটা বিষয়, আপনারা সবাই যদিও জানেন তবুও বলছে, অনেকে হয়তো আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নাই। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আপলোড করা থাকে। আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ফেসবুক আইডির নামই নাম মেহেদী হাসান সাগর। মেহেদী হাসান সাগর। তো আপনারা যদি আমার এই ফেসবুক আইডি এটা এবং এটা ইউটিউবও, দুটাই ফেসবুক আইডি এবং ইউটিউবে একই নামে, যদি আপনারা সাবস্ক্রাইব করেন ইউটিউবে, তাহলে অনেকগুলো ক্লাস দেখতে পারবেন এবং ফেসবুকেও পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চলেন পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করি। নতুন ব্যাচে ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, ঠিক আছে? এবং এই যে নতুন যে ব্যাচের কথা বললাম, নতুন বাংলা এবং সাধারণ জ্ঞান নতুন ব্যাচে ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। নতুন বছর, এই বছরে আপনাদের সাথে আর ক্লাস করাবো না, একদম নতুন বছরের সামনে দিয়ে ক্লাস করাবো। তো যাই হোক, ভর্তি চলছে বাংলা এবং সাধারণ জ্ঞান উভয় করছে, বিসিএস এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা জায়গায়। এবং সাথে যদি কেউ আমার কাছে বিসিএস এ ভর্তি হন, তাহলে তার জন্য কিন্তু লিটারেচারটা দেখাই দিব। আর যদি কেউ আমার সাথে ভর্তি হন যে বাংলা সাধারণ বিশ্ববিদ্যালয় কোর্সের জন্য, তাহলে আইসিটিটা আমি ইনশাল্লাহ দেখাই দিব। তো যাই হোক, এবার আসেন যে নাটক। নাটক কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। রবি ঠাকুরের নাটক। রবি ঠাকুরের নাটক মনে রাখবেন কিভাবে, সেই টেকনিকটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখার টেকনিক। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখার জন্য, এই যে সামন্তিনী জাহান আপু বলছেন কবে থেকে ক্লাস শুরু হবে, যে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। প্রিন্স আসাদ, তুমি নাকি প্রধানমন্ত্রী এলাকার মানুষ, শোনো মনে রাখবা, আমরা কিন্তু এখানকার জাতীয় চার নেতার এলাকার মানুষ, ঠিক আছে? ওকে, আপনারা কেউ কি নাটকের নাম বলতে পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, যদি নাটকের নাম বলতে পারেন তাহলে একটু যদি শেয়ার করেন তাহলে খুব ভালো ভালো লাগবে। এই যে মামুন ভাই বলেছেন অনেকগুলো নাম, সামন্তনী বলেছেন কি কি বার এবং সময়টা জানাবেন প্লিজ। আমাকে ইনবক্স করবেন, এইসব কথা বললে ইনবক্সে বলবেন আর কি, ইনবক্সে আপনি অ্যান্সার করবো। শেষ করে আপু, তারপর আপনার সাথে কথা বলছি। ওকে, এবার আসেন যে নাটক। এবার আসেন নাটক, উল্লেখযোগ্য যে নাটকগুলো, সে নাটকের মধ্যে দিয়ে আমি একটা এবার টেকনিক বানিয়েছি। দেখেন এই টেকনিকটা কিন্তু মনে রাখবেন, সিনেমার একটা ডায়লগের মতো টেকনিক। ধরেন সিনেমাতে কি হয়, ভিলেনরা নায়ককে উঠাই নিয়ে আসে না? যখন ধরেন ওই যে নায়কের সাথে পারে না, বলেন তো নায়কের দুর্বলতম স্থান কোথায়? ওই যে নায়কের দুর্বলতম স্থান হচ্ছে সিনেমার মধ্যে আর কি, হ্যাঁ, নায়িকা। কারণ নায়ককে পরিচালক এমন শক্তি দিয়ে পাঠাইছে, 1000 ভিলেনও যদি আসে, এই নায়ক এমন ঘুষি মারবে যে একদম তুলার মতো সব ভিলেন একদম উড়ে উড়ে চলে যাবে। কিন্তু ভিলেনরা জানে যে নায়ক এক জায়গায় দুর্বল, সেটা হচ্ছে নায়িকা। তো নায়িকাকে তুলে নিয়ে আসে। তো যাই হোক, এবারের টেকনিকটা হচ্ছে নায়িকাকে তুলে নিয়ে আসবে একটা রাজা, সেই রাজা হচ্ছে এখানকার টেকনিকের মূল বিষয়। তো চলুন দেখি টেকনিকটা কি। বলবেন তাসের দেশের চিরকুমার রাজা। টেকনিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং আমার নিজের তৈরি টেকনিক এটি। তাসের দেশের চিরকুমার রাজা রক্তকরবীকে ডাকঘরে
ডাকঘরে অসল করে বিসর্জন দিল কালের যাত্রায়। বিসর্জন দিল কালের যাত্রায়। দেখেন এখানে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটক, এই নাটকের মধ্যে দিয়ে এই টেকনিকটা আমরা মুখস্থ করতে পেরেছি। হ্যাঁ, তো ঝাপসা হয়ে গেছে নাকি? এই তানজিলা আক্তার বলছে ঝাপসা হয়ে গেছে নাকি? কি ব্যাপার, দেখা যাচ্ছে না? ঝাপসা হয়ে গেছে না? ঝাপসা হওয়ার কারণ কি বলেন তো? আমি তো নেটওয়ার্ক বুঝি না, কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে না? স্যার ধীরে ধীরে করতেছে। শোনেন, এক কাজ করেন, অ্যান্টিনাটা ঠিক করেন। ছোটবেলায় দেখতাম যে আমাদের সময় ডিশ টিশ ছিল না, অ্যান্টিনা ছিল, বুঝলেন? ছোটবেলায় দেখতাম যে ওই যে টিভি চ্যানেল ঝিরঝির করলে অ্যান্টিনা বিভিন্ন দিক ঘুরিয়ে দিতে হয়, ঘুরিয়ে দিলে টিভি পরিষ্কার আসে। একটু ঘুরে দেন তো দেখি আসে কিনা। আমারও কাছে তো অস্পষ্ট আসছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওকে না, ওকে। এই দেখেন জাদু দিয়েছে, জাদু জাদু জাদু, একটা ম্যাজিক করে ঠিক করে দিয়েছে আর কি। ওকে, এবার আসেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখবেন কিভাবে? বিষয়টা হচ্ছে, বলবেন তাসের দেশের চিরকুমার রাজা রক্তকরবীকে ডাকঘরে অসল করে বিসর্জন দিল কালের যাত্রায়। এই বিষয়টিকে মনে রাখাটা খুবই সহজ। দেখেন কোনগুলো নাটক। একটা হচ্ছে তাসের দেশ চিরকুমার রাজা রক্তকরবী ডাকঘর। অসল থেকে মনে রাখবেন অসলায়তন। অসল থেকে কি বলেন তো, একটু বেশি মনে রাখতে হবে। অসল থেকে হচ্ছে অসলায়তন। এই যে অসল থেকে অসলায়তন, অসল থেকে কি বলেন তো, অসল থেকে হচ্ছে অসলায়তন, তারপরে বিসর্জন, আর তারপরে হচ্ছে কালের যাত্রা। এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। বলেন তো, বলেন 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 বলেন, নাটকগুলো মনে রাখাটা কেমন হলো? টেকনিকটা কেমন লাগছে বলেন? টেকনিকটা কি পরিষ্কার হয়েছে? যদি টেকনিক পরিষ্কার হয়ে থাকে বা টেকনিকটা যদি সহজ লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানান যে টেকনিকটা আপনার সহজ লেগেছে বা টেকনিকটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, তো যারা ক্লাস দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভরাত্রি, শুভরাত্রি বলছি কেন, ক্লাস তো শেষ হয়নি। আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম, যে এত কষ্ট করে ক্লাস দেখছেন। আর আমি যে কষ্ট করে ক্লাস নিচ্ছি তার জন্য আমাকে কি থ্যাঙ্কস দিবেন না নাকি? অবশ্যই চেয়ে নেওয়া উচিত না। বলেন টেকনিকটা কেমন লেগেছে? টেকনিকের কথা বলেন, টেকনিকের বিষয়ে কথা বলেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখার জন্য টেকনিকগুলো বলছিলাম, যে রবি ঠাকুরের নাটক আপনি মনে রাখবেন কিভাবে। সেই মনে রাখার জন্য বলেছিলাম, তাসের দেশের চিরকুমার রাজা রক্তকরবীকে ডাকঘরে অসল করে বিসর্জন দিল কালের যাত্রায়। আপনি এখানে অনেকগুলো নাটকের নাম পাচ্ছেন, যে নাটকের নাম বিভিন্ন পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তারপরে বিসিএস এর পরীক্ষায়, প্রাইমারিতে এই প্রশ্নগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তাই এই প্রশ্নগুলো কিভাবে আপনি সহজে আয়ত্ত করতে পারবেন, কোনটা নাটক, কোনটা উপন্যাস, এসব মনে রাখার জন্য কিন্তু টেকনিকটা খুবই কাজের। আমার মনে হয় টেকনিকটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমি আপনাদের সামনে দাঁড়ালাম, এবার আমি বললাম, প্রশ্ন করলাম। ধরেন আমি ক্লাস করাচ্ছি, আপনি আমার সামনে বসে আছেন। এবার এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখার টেকনিক কি? বলেন, শুনতে পাচ্ছি, বলেন বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন না। হ্যাঁ, আরো জোরে বলেন। বলেন 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 বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখার সূত্র কি? বলেন, দ্রুত বলেন। কি? তাসের দেশে চিরকুমার রাজা রক্তকরবীকে ডাকঘরে অচল করে বিসর্জন দিল কালের যাত্রায়। দেখেন, আমি একটু আগে বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রথম মনে রাখার টেকনিক। সেখানে বলেছিলাম ভি হি কাবাব, ভিতে ভিখারিনী, হিতে হিন্দু মেলার উপহার, কাতে কবি কাহিনী, বাতে বাল্মীকি প্রতিভা এবং বতে বউ ঠাকুরানীর হাট। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বলেছিলাম। এই উপন্যাস 12টি মনে রাখার জন্য বলেছিলাম, দুই বোন করুণা ও রাজস্বী শেষের কবিতার 4 অধ্যায় শেষ করে চতুরঙ্গ কোণে যোগাযোগ করে ঘরের বাইরে এসে বউ ঠাকুরানীর হাটে গিয়ে গোরার সাথে দেখা করে ফেরার পথে চোখে বালি করে নৌকাডুবি হয়। এখানে আমরা দেখেছি 12টি উপন্যাস। এবং পরে নাটকের টেকনিক এখন যেটি বোর্ডে লেখা আছে, এই টেকনিকে দেখলাম আমরা অনেকগুলো নাটক। আসলে ক্লাস কেমন লাগছে সেই বিষয়টা যদি আপনারা জানান, তাহলে আমরা ক্লাস নিতে সামনের দিকে আরো বেশি উৎসাহিত বোধ হবে এবং সামনে অবশ্যই ক্লাস নিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানান, মন্তব্য করবেন। মন্তব্য করলে ক্লাস নেওয়ার আগ্রহ তৈরি হয় এবং বুঝতে পারবো আসলে যে আমার এই টেকনিকগুলো বা আমার পরিশ্রম বা কষ্ট সার্থক হবে ইনশাল্লাহ।
তো নতুন ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন বছরে। যদি কেউ আগ্রহী থাকেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বাংলা এবং সাধারণ জ্ঞান দুইটি কোর্সই সাধারণত আমি করে থাকি। এবার তারপরে আসেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক শেষ, উপন্যাস শেষ, এবার পরের অংশে যাই। পরের অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আলোচনা না করি, চলেন এবার একটু সাধারণ জ্ঞান আলোচনা করি। তো বাংলার একটু আলোচনা করব, সাধারণ জ্ঞান একটু আলোচনা করব, যেন আপনাদের সবই কাজে লাগে, ঠিক আছে? এতক্ষণ আমরা বাংলার মধ্যে ছিলাম, চলেন এবার একটু আমরা সাধারণ জ্ঞানের মধ্যে আলোচনা করি, সাধারণ জ্ঞান নিয়ে একটু আলোচনা করি বা পড়াশোনা করি। আর যারা যুক্ত হচ্ছেন লাইভে তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এত কষ্ট করে আপনি নিজের টাকা খরচ করে, মেগাবাইট খরচ করে আমার ক্লাস দেখছেন। তবে আমার ক্লাস দেখে যদি একটু আপনি উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, এবং আমি অবশ্যই চেষ্টা করি সবসময় আমার শিক্ষার্থীরা যেন সবচেয়ে ভালো জানে, সবচেয়ে ভালো পারে সেই বিষয়ে। আসেন, সাধারণ জ্ঞানের আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এই সাধারণ জ্ঞানের কিছু বিষয় আপনার হচ্ছে, এখন কাবাব খাওয়ার কথা মনে করিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, সামন্তিনী আপু চলে আসেন আমার রাজশাহী শহরে, আপনার কাবাবে একটা না 10টা খাওয়াই জীবনে, সমস্যা না, চলে আসেন। আমরা রাজশাহীর মানুষ আতিথেয়তার দিক দিয়ে আমরা অবশ্যই, আমরা অন্যান্য সমস্ত জেলার মানুষই ভালো, তবে রাজশাহীর মানুষ বেশি আন্তরিক মনে হয় আর কি। এটা আমার কথা না, অনেকেই বলে, ঠিক আছে? আসেন তাহলে শুরু করি আমরা। এবার একটু আফ্রিকা মহাদেশ নিয়ে কথা বলবো। এই আফ্রিকা মহাদেশ নিয়ে আমার ফেসবুকে, ইউটিউবে কোথাও কখনো আমি আলোচনা করিনি। আসেন, যে বিষয়টা নিয়ে একদম আলোচনা করিনি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, আফ্রিকা মহাদেশ, ঠিক আছে? আমার মনে হয় যে যতটুকু আমি আজকে আফ্রিকা মহাদেশের বিষয় নিয়ে ক্লাস আলোচনা করব ততটুকু আপনি অনেক বেশি উপকৃত হবেন। এবং আফ্রিকা মহাদেশ নিয়ে অনেকেই টেনশনের মধ্যে থাকেন, আমাকে অনেকেই বলেছেন ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ নিয়ে ক্লাস নেওয়ার জন্য। কিন্তু আমি বিভিন্ন সময়ের কারণে ইউরোপ এবং আফ্রিকা বিষয়টা নিয়ে ক্লাস করতে সমস্যা, মানে সময় পাই নাই ব্যস্ততার জন্য। তো আমি আশা করছি যে আজকের ক্লাসে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আমি আপনাকে একটা কথা বলে রাখতে চাই, দেখেন আমি দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন অনেক মানুষই, কিন্তু শেয়ার করেছে মাত্র 16 জন। কেমন লাগে না? একটু শেয়ারটা করে দেন না, সবাই দেখুক, সবাই দেখুক, সবাই ক্লাসগুলো করুক। যারা যুক্ত হলেন শেয়ার করে দেবেন। আসেন, মানচিত্রের মধ্য দিয়ে আফ্রিকা মহাদেশকে আমরা পড়বো, মানচিত্রের মধ্য দিয়ে। তবে মানচিত্রতে যাওয়ার আগে একটু আফ্রিকা মহাদেশের বেসিক যে তথ্যগুলো সেগুলো বলে নিই। মনে রাখবেন, এই মহাদেশ হতে পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 20%, এবং এই মহাদেশে ইউএন মানে জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে 54টি। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ। এসব কি লাগবে তেমন একটা দরকার নাই, তবে মনে রাখবেন এই মহাদেশে বিখ্যাত বিখ্যাত কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে বৃহত্তম, এই মহাদেশের বৃহত্তম তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু এখানে রয়েছে। মরুভূমি কিন্তু হচ্ছে এই আফ্রিকা মহাদেশে রয়েছে, নাম হচ্ছে সাহারা। আমরা অনেকেই জানি যে সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের বৃহত্তম, আফ্রিকা মহাদেশ তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। তেমনি পৃথিবীর তথা আফ্রিকা মহাদেশের এই বৃহত্তম নদী হচ্ছে নীল নদ। নদীর নাম কি বলেন তো? নীল নদ, নীল নদ, নীল নদ, ঠিক আছে, নীল নদ, হ্যাঁ, নীল নদ। এই নীল নদ নিয়ে যখন কথা আসলো তো তখন একটু আমি বিষয়টা বলি। আহ আশিক ভাই বলছেন স্যার আসসালামু আলাইকুম, আমি কিন্তু ক্লাস করছি। জি ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি ক্লাস দেখছেন। তো দেখেন, নীল নদ নিয়ে একটু কথা আপনাদের পরিষ্কার করি, যে নীল নদের উৎপত্তি পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, যে নীল নদের উৎপত্তি হয়েছিল কোথায় থেকে। নীল নদের উৎপত্তি মনে করবেন, নীল নদী মনে রাখবেন উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ থেকে, হ্যাঁ, ভিক্টোরিয়া হ্রদ থেকে, ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদের উৎপত্তি। আর পতিত হয়েছে ভূমধ্য সাগরে, পতিত হয়েছে ভূমধ্য সাগরে, ঠিক আছে, পতিত হয়েছে কোথায় বলেন তো? ভূমধ্য সাগরে পতিত হয়েছে, হ্যাঁ। তাহলে নীল নদের কথা বলছিলাম, যে নীল নদের উৎপত্তি কোথা থেকে বলেন তো? ভিক্টোরিয়া হ্রদ থেকে, এবং নীল নদ পতিত হয়েছে ভূমধ্য সাগরে। তো বেসিক কিছু বিষয় বলেছি, চলেন এবার আমরা আসি মানচিত্রে। মানচিত্রের মধ্য দিয়ে আমরা এই আফ্রিকা মহাদেশটাকে কিভাবে আয়ত্ত করতে পারি সেই বিষয়টা এবার আসেন। দেখেন, মানচিত্র যে যত বেশি দক্ষ সাধারণ জ্ঞানে সে তত বেশি ভালো পারে, ঠিক আছে? সাধারণ জ্ঞানে ভালো করতে গেলে আপনাকে মানচিত্র নিয়ে অবশ্যই কাজ করতে হবে। মানচিত্র নিয়ে কাজ করলে দেখবেন যে খুব সহজে আপনি বিষয়টিকে মনে রাখতে পারবেন, হ্যাঁ। এইবার আসেন আমরা মানচিত্রের মধ্যে দেখি। তাহলে মানচিত্রে আমরা এই জায়গায় ধরেন যদি যাই, দেখবেন যে এখানে হচ্ছে আপনার এইভাবে ইউরোপ মহাদেশ চলে গেছে, হ্যাঁ, এটা ইউরোপ মহাদেশ। আমরা পুরোটা মানে চেষ্টা করছি যতটুকু দরকার ততটুকু বিষয় নিয়ে থাকার জন্য। ইউরোপের ঠিক এই জায়গা থেকে দেখবেন যে এইভাবে 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 এখানে হচ্ছে একটা মহাদেশ, আফ্রিকা মহাদেশ। এবং আফ্রিকা মহাদেশের ঠিক ঘেঁষা লাগা অবস্থায় এখানে দেখবেন যে
যে মহাদেশ সেখানে আমরা দেখতে পাই সেই মহাদেশটা হচ্ছে এশিয়া মহাদেশ। এবং যথারীতি মহাসাগরগুলো যদি অবস্থান আমরা দেখি একটু লিখে নিই যে এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা। দেখেন ম্যাপে দিয়ে পড়লে, পৃথিবীর ম্যাপ দিয়ে পড়লে কত সহজে মনে রাখা যায় সেটা দেখাচ্ছে আপনাদের। হ্যাঁ, এটা ইউরোপ মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। মনে রাখবেন যে এই পাশে যে মহাসাগরটা রয়েছে সেই মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই পাশে হচ্ছে আটলান্টিক, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে কি মহাসাগর বলেন তো? আটলান্টিক মহাসাগর। তারপরে এটা আফ্রিকা, এটা আটলান্টিক। দেখেন এই পাশটা, এই যে এই পাশ দেখছেন না, এটা হচ্ছে ভারত মহাসাগর। এখানে এটা হচ্ছে ভারত মহাসাগর। আমি আপনাকে বোঝানোর জন্য বিষয়টা বলছি, যে দেখাচ্ছি যে দেখেন কত সহজে মানচিত্রের মধ্যে দিয়ে আপনি পড়াশোনা যদি করেন তাহলে বিষয়টাকে আয়ত্ত করতে পারবেন। আমার কিন্তু উদ্দেশ্য যে মানচিত্রের মধ্য দিয়ে আপনাকে বিষয়টাকে সহজে আয়ত্ত করানোর যে বিষয়টা সেটি। দেখেন আমরা বলেছি যে এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা এশিয়া। এই জায়গাটা হচ্ছে কি বলেন তো? এই জায়গাটা কি? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা ভারত মহাসাগর। আর এই যে এই জায়গাটাতে যদি এই দিক দিয়ে এইভাবে এইভাবে চলে যাবে, এই যে ফাঁকা জায়গা দেখতেছেন না, সেই এই জায়গাটা হচ্ছে ভূমধ্য সাগর। এই জায়গাটার নাম কি বলেন তো? কোন সাগর? এটা হচ্ছে ভূমধ্য সাগর, ঠিক আছে। এবার দেখেন একটা বিষয়, আমরা আফ্রিকা মহাদেশে যাওয়ার আগে একটা জিনিস দেখি। আপনারা প্রণালীর নাম শুনেছেন সাধারণ জ্ঞানে, কিসের নাম বলেন তো? প্রণালী। দেখেন প্রণালী বিষয়টা আসলে কি? প্রণালী, ঠিক আছে। প্রণালী সাধারণত দুইটা কাজ করে, এক যুক্ত করে, এক কি করে বলেন তো? এক যুক্ত করে, আর দুই পৃথক করে। এক যুক্ত করে, দুই পৃথক করে। প্রণালী সাধারণত এই দুটি কাজ কিন্তু করে থাকে। হ্যাঁ, তো প্রণালী কি কি কাজ করে? হয় যুক্ত করেছে, নয়তো পৃথক করেছে। তো যাওয়ার আগে যে জায়গাটা বলছি সেটা দেখেন, এটা আফ্রিকা মহাদেশ, সেটা ইউরোপ মহাদেশ। দেখেন ইউরোপ থেকে আফ্রিকাকে এই জায়গায় একটা প্রণালী আছে, এই জায়গাটা একটা প্রণালী। এই প্রণালীর নাম হচ্ছে, এই প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি নাম বলেছি বলেন তো? এই প্রণালীর নাম কি? জিব্রাল্টার প্রণালী। যারা সাধারণ জ্ঞান আপনারা পড়াশোনা করেন তারা অবশ্যই এই প্রণালীর নাম শুনেছেন, পরীক্ষায় অনেকবার আসে জিব্রাল্টার প্রণালী। পরীক্ষায় যখন প্রণালীর নাম আসলো তখন তো প্রশ্ন আসবে প্রথম কথা যে এই জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে কোন দুই সাগরকে আর পৃথক করছে কোন দুই মহাদেশকে? প্রশ্ন আসতে পারে না? দেখেন পরীক্ষায় প্রণালী পারার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মানচিত্র দিয়ে দেখে দেখে আপনি পড়বেন, তাহলে বিষয়টা সহজে আয়ত্ত করতে পারবেন। যেমন এপাশে আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছেন মানচিত্রে, এই জায়গাটা হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে দেখেন এই আটলান্টিক মহাসাগরের সাথে এই ভূমধ্য সাগরকে যুক্ত করেছে এই প্রণালী। এই প্রণালীর নাম কি তাহলে হলো? এই প্রণালীর নাম হলো জিব্রাল্টার প্রণালী। তাহলে জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে কোন দুই সাগরকে? একটা হচ্ছে দেখে দেখে বলেন, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এটা হচ্ছে ভূমধ্য সাগর। এই দুই সাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। তাহলে যখন এক নম্বর শর্ত পূরণ করলো যুক্ত করে, তাহলে দুই নম্বর শর্ত ছিল পৃথক করে। তাহলে দেখেন তো ওপরে কোন মহাদেশ? ইউরোপ মহাদেশ। নিচে কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশ। তাহলে এই ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কারণ যখন এই দুইটাকে যুক্ত করেছে তখন তো দুইটাকে ভাগ করে দিয়েছে। এক ভাগ হচ্ছে উপরের দিকে ইউরোপ আর নিচের দিকে হচ্ছে আফ্রিকা। তাহলে আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। তাহলে জিব্রাল্টার প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করছে? দেখে দেখে বলেন তো? আটলান্টিক মহাসাগরের সাথে এই ভূমধ্য সাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। তাহলে বুঝতে পেরেছেন যে প্রণালীগুলো আপনি পড়বেন কিভাবে বা মনে রাখবেন কিভাবে। যদি আপনি প্রণালীগুলো এই মানচিত্র দিয়ে ধরে ধরে দেখে দেখে আপনি হাত দিয়ে দিয়ে মুখস্থ করার চেষ্টা করেন বা পড়েন, তাহলে মাথার মধ্যে একদম ঢুকে যাবে। সাধারণ জ্ঞান মুখস্থ করবেন পরে, আগে বুঝবেন, বোঝার পরে যদি সেটা মুখস্থ করার চেষ্টা আপনি করেন তাহলে অবশ্যই সেই জিনিসটা দ্রুত মুখস্থ করতে পারবেন এবং দীর্ঘদিন এটি মাথার মধ্যে থাকবে এবং পরীক্ষার হলে কোনো রকম কনফিউশন কাজ করবে না। আপনি পরীক্ষায় প্রশ্ন দেখার সাথে সাথেই উত্তর বলে দিতে পারবেন। আচ্ছা দেখি আমরা আফ্রিকা মহাদেশের সাথে আরো প্রণালী আছে। এখানে আরেকটা প্রণালী আমরা দেখতে পাই। এখানে যে প্রণালীটা পাই সেই প্রণালীর নাম আপনারা অনেকে জানেন, না জানলে জেনে নেন। বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। দেখেন এখানে এই বাবেল মানদেব প্রণালী, এটা আফ্রিকা, এটা এশিয়া। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করে সেখানে একটা প্রণালী, সেই প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী।
তাহলে আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। তাহলে যুক্ত করছে কোন দুই সাগরকে? নিঃসন্দেহে অবশ্যই মনে রাখবেন এই জায়গাটা হচ্ছে এডেন উপসাগর, এটা হচ্ছে এডেন উপসাগর, আর এই যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোহিত সাগর। এটা কি বলেন তো? এই জায়গাটা হচ্ছে লোহিত সাগর। মনে রাখবেন ফেরাউন ফেরাউন কিন্তু এই লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে, ফেরাউন কিন্তু নীল নদে মারা যায়নি। আমরা কিন্তু অনেকে ভুলভাল জেনে থাকি যে ফেরাউন নীল নদে মারা গিয়েছে, ফেরাউন কিন্তু মূলত মারা গেছে হচ্ছে আপনার লোহিত সাগরে ডুবে। তাহলে একটা জিনিস দেখেন, এখানে এডেন উপসাগর, এখানে লোহিত সাগর, তাহলে এডেন উপসাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? এইখানে দেখেন যে প্রণালী, সেটা বাবেল মানদেব প্রণালী। তাহলে প্রণালী যুক্ত করেছে লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে, আর পৃথক করেছে আফ্রিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে। বুঝতে পেরেছেন বিষয়টা কি? তাহলে প্রণালীগুলো এইভাবে দেখে দেখে ধরে ধরে আপনি করবেন, তাহলে খুব সহজেই বিষয়টাকে মনে রাখতে পারবেন। এই হলো আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশ নিয়ে দেখতে পাচ্ছেন যে আফ্রিকা মহাদেশ কোথায় এবং আফ্রিকা মহাদেশের আশেপাশে কোন কোন সাগর আছে, কোন কোন মহাদেশ আছে, কোন কোন অবস্থান কোথায়। যদি আপনি আগে যে মহাদেশ পড়বেন সেই মহাদেশটাকে যদি মানচিত্রে এইভাবে দেখতে পারেন যে ওই মহাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি অবস্থিত, কাকে যুক্ত করেছে, কাকে পৃথক করেছে, এই মহাদেশের কোন পাশে কোন সাগর, তাহলে আপনি খুব সহজে কিন্তু সেই মহাদেশটাকে আয়ত্ত করতে পারবেন এবং দ্রুত আগে পড়তে পারবেন। তাই যে কোনো মহাদেশ পড়ার আগে সেই মহাদেশকে আগে মানচিত্রের সাহায্যে দেখার চেষ্টা করবেন যে ওই মহাদেশে যে আশেপাশে কি কি আছে। যখন আপনি মানচিত্র দেখবেন তারপরে দেখবেন মুখস্থ করতে চেষ্টা করে দেখবেন, যা পড়বেন সবকিছু মনে থাকবে এবং সবকিছু মুখস্থ করতে পারবেন। তো আমি আশা করছি যে এই বিষয়টাতে আপনারা বেশি উপকৃত হবেন। এবার আসেন আফ্রিকা মহাদেশকে মানচিত্রে দেখিয়েছি, কিছু মজার মজার ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো আমরা অনেক মজার টেকনিক দিয়ে মনে রাখতে পারি। আসেন এবার প্রথমে শিরোনাম দেন যে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলা হয় চারটা রাষ্ট্রকে। ঠিক আছে, হর্ন অফ আফ্রিকা কি বলেছি বলেন তো? হর্ন অফ আফ্রিকা। এই হর্ন অফ আফ্রিকার পরীক্ষায় কিন্তু প্রায় এখান থেকে প্রশ্ন আসে, উত্তর থাকে কি বলেছি বলেন তো? হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে চারটা। ঠিক আছে, আফ্রিকা। ঠিক আছে, দেশ কয়টি বলেন তো? চারটি দেশ। হর্ন অফ আফ্রিকার চারটি দেশ। আপনি খুব মজার টেকনিক, কিন্তু এই টেকনিকটা ডেফিনেটলি আমার তৈরি করা। আপনি এই হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলতে চারটা রাষ্ট্র বোঝায়, এর চারটা রাষ্ট্রকে বলবেন এইভাবে যে হর্ন অফ আফ্রিকার চারটি দেশ মনে রাখা সো ইজি। কি বলছি বলেন তো? হর্ন অফ আফ্রিকার চারটি দেশ মনে রাখা সো ইজি। দেখেন টেকনিকটা কিন্তু সো ইজি। হ্যাঁ, দেখেন টেকনিকটা কি বলেছি বলেন তো? সো ইজি, এইটাই টেকনিক। তাহলে আমার সাথে সাথে বলেন এবং এখনই শিখে নেন, এটা করতে হবে না এক্সট্রা করে। বলেন হর্ন অফ আফ্রিকার চারটি দেশ মনে রাখা কি? সো ইজি। সো ইজি, বিষয়টা সো ইজি না? হ্যাঁ, আমরা তো কথায় কথায় যে কোনো বিষয় বলি যে এই বিষয়টা সো ইজি, ওই বিষয়টা সো ইজি, আরে তুমি এই কাজটা করতে পারো না, এটা তো সো ইজি, মানে খুব সহজ। দেখেন এই চারটা দেশ মনে রাখাও সো ইজি, মানে খুবই সহজ। দেখেন সো ইজিতে কিভাবে বের হয়? সোতে সোমালিয়া, সোতে কি বলেন তো? সোতে সোমালিয়া, ই ইতে ইরিত্রিয়া, রসইতে ইরিত্রিয়া, সোমালিয়া ইরিত্রিয়া, জিতে জিবুতি, জিতে জিবুতি, এবং পরের রসইতে ইথিওপিয়া। এই ইথিওপিয়ায় কিন্তু অপশনে বেশিরভাগ পরীক্ষা থাকে। বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ইথিওপিয়ায় কিন্তু বেশিরভাগ সময় এই হর্ন অফ আফ্রিকা রাষ্ট্র হিসেবে উল্লেখ করে থাকে। ঠিক আছে, তো আমার মনে হয় যে হর্ন অফ আফ্রিকার চারটি দেশ মনে রাখা, বলেন আরেকবার আমার সাথে সাথে যে হর্ন অফ আফ্রিকার চারটি দেশ মনে রাখা কি? সো ইজি। সো ইজি না? দেখেন সো ইজিতে কিন্তু আপনি খুব দ্রুত এই চারটি দেশ মনে রাখতে পারলেন যে হর্ন অফ আফ্রিকার মোট রাষ্ট্র চারটি। সো ইজি বিষয়টা। সোতে সোমালিয়া, রসইতে ইরিত্রিয়া, পরের জিতে জিবুতি, পরের রসইতে ইথিওপিয়া। রাজধানীর নামগুলো একটু বলে দিই, এখান থেকে রাজধানীর নাম পরীক্ষা আসতে পারে। আমার সাথে সাথে যদি কেউ পারেন বলেন, নাহলে লিখে নেন। সোমালিয়ার রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু। কি নাম? মোগাদিসু। সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিসু। মোগাদিসু সোমালিয়ার রাজধানীর নাম। ইরিত্রিয়ার রাজধানীর নাম হচ্ছে আসমারা। আসমারা হচ্ছে ইরিত্রিয়ার রাজধানীর নাম। এরপরে জিবুতির রাজধানী জিবুতি। দেশের নামও যা, রাজধানীর নামও তা, মনে রাখবেন জিবুতির রাজধানী হচ্ছে জিবুতি। এবং ইথিওপিয়ার রাজধানী পরীক্ষায় এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে, নাম হচ্ছে আদিস আবাবা। কি নাম? আদিস আদিস আবাবা। আবাবা, আদিস আবাবা।
তাহলে এই হর্ন অফ আফ্রিকার 4টি দেশ মনে রাখা সো ইজি। দেখেন রাজধানী নাম সহকারে বলেছি যে এই বিষয়টা মনে রাখা আসলে সো ইজি। টেকনিকটা কেমন লাগলো সেই বিষয়টা অবশ্যই আমাকে লিখে জানান যে টেকনিকটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানান যে টেকনিকটা আপনার ভালো লেগেছে। কিশোর কুমার সাহা, হ্যাঁ আমাদের শুভদা দাদা নমস্কার, আশা করছি আপনি খুব ভালো আছেন, ক্লাস দেখছেন, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। সামন্তিনী জাহান অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন এবং কথা বলেছেন অনেকগুলা। সিফাত আহমেদ বলছেন ঝাপসা দেখাচ্ছে ভাইয়া, আমার মনে হয় এখন পরিষ্কার দেখাচ্ছে, কারণ আমি নিজেও দেখছি যে আসলে আপনারা কেমন দেখতে পাচ্ছেন সেই বিষয়টাতে। তো কেমন লাগলো ক্লাস, এই কেমন লাগলো এই বিষয়টা আসলে সেটা যদি জানান তাহলে আমার খুব জেনে ভালো লাগবে এবং হচ্ছে পরবর্তীতে বিষয় আগাতে সুবিধা হবে। তো হর্ন অফ আফ্রিকার 4টি দেশ মনে রাখা বলবেন সো ইজি। চলুন আমরা আফ্রিকা মহাদেশ থেকে আরো একটি মজার টেকনিক আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় এই টেকনিকটা আপনাদের খুবই কাজে লাগবে এবং এই প্রতিটা টেকনিক কিন্তু আমার নিজের তৈরি করা টেকনিক। কেউ যদি এই টেকনিকগুলা বিভিন্ন জায়গায় বলে বা প্রচার করে তাহলে অবশ্যই মনে রাখবেন এই টেকনিকগুলো আমার কাছ থেকে শিখেছে বা কোনোভাবে জেনেছে, কারণ এই টেকনিকগুলো আমি নিজের জিনিস সবসময় নিজে ব্যবহার করার চেষ্টা করি। আমি যেটা মানুষের যদি কোনো কিছু ব্যবহার করেও থাকি সেটা বলেই দিই যেটা আমি কারো কাছ থেকে শিখেছি। ওকে, এবার আসেন আরব বসন্ত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার, বিসিএস এর প্রশ্ন এখান থেকে এসেছে। আরব বসন্ত ঘটনাটা আসলে কি? শিরোনাম দেন এবার আরব বসন্ত। আরব বসন্ত, আরব বসন্ত কি? আরব বসন্ত হয়েছিল এই আগের মতোই 4টি দেশে। কয়টি দেশে? 4টি দেশে আমরা আরব বসন্তের বিষয়টা জানতে পারি বা দেখতে পাই ইতিহাসে। মূলত এই দীর্ঘদিন এই 4টা দেশে, আফ্রিকা মহাদেশের আরবের 4টা দেশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন সে দেশের শাসকগণ। কেউ ছিলেন 42 বছর, কেউ ছিলেন 2 দশক, কেউ ছিলেন 29 বছর, এইভাবে ক্ষমতায় ছিলেন। তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে যে জিনিসটা হয় যে অনেক স্বৈরতান্ত্রিক আচরণ সরকার করতে শুরু করে। তো আমরা দেখেছি যদিও আরব বসন্তের পরে জনগণ যে পরিবর্তনের জন্য আরব বসন্ত ঘটিয়েছিল, মানে পুরাতনকে উৎখাত করে নতুনকে বসিয়েছিল, আরবের এই রাষ্ট্র মানে 4টি দেশে কিন্তু বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ। আগে অবশ্যই অনেক ভালো ছিল, 100 গুণ ভালো ছিল, বর্তমান অবস্থা খুবই খারাপ। মানে জনগণ যে আশায় আরব বসন্ত ঘটিয়েছিল আসলে বলতে গেলে আরব বসন্ত পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরব বসন্ত কি? আচ্ছা, বসন্ত মাসে প্রকৃতিতে একটা পরিবর্তন আসে। প্রকৃতির এই পরিবর্তনে দেখবেন যে নতুন নতুন আপনার হচ্ছে পাতা গজায়, ফুল আসে বসন্ত মাসে। শীতের সময় দেখবেন পাতা ঝরে যায় আর বসন্তে নতুন নতুন পাতা গজায়। তেমনি এই আরব বসন্তের মধ্য দিয়ে পুরাতন ক্ষমতাশীল শাসকদেরকে উৎখাত করেছিলেন সেই দেশের জনগণ, আর তারপরে নতুন ক্ষমতায় নতুন শাসককে বসিয়েছিল। কিন্তু যে আশায় বসিয়েছিল সে আশা বা প্রত্যাশা কোনোটাই পূরণ করতে পারেনি। যাই হোক, এই আরব বসন্ত 4টি দেশে মনে রাখার, 4টি দেশ কোন 4টি দেশে হয় আরব বসন্ত এটি মনে রাখার জন্য সহজ টেকনিক আছে। এই সহজ টেকনিকটা হচ্ছে বলবেন ইতি মিলি। কি বলবেন? যে ইতি মিলি। মনে থাকবে কি বলেছি? ইতি মিলি। হ্যাঁ, ইতি মিলি। 2 বান্ধবী ইতি মিলি, এই নামটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আরব বসন্তের 4টা দেশ আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। দেখেন কোন 4টা দেশ? ইতে ইয়েমেন, ইতে হচ্ছে ইয়েমেন, ইতে ইয়েমেন, তিতে হচ্ছে তিউনিসিয়া, তিউনেশিয়া, তিউনেশিয়া, মিতে হচ্ছে মিশর, মিতে হচ্ছে আপনার মিশর, এবং লিতে হচ্ছে লিবিয়া। লিতে হচ্ছে কি বলেন তো? লিবিয়া। এই হচ্ছে আপনার 4টা দেশ। এই 4টা দেশে আরব বসন্ত শুরু হয়েছিল। তো আরব বসন্তের এই 4টা দেশের জান্নাতুল ফেরদৌস বলেছে টেকনিকও তেমন, যাই হোক মানুষ কেমন জানি না। সামন্তনী জাহান আবার বলেছেন যে ক্লাস জাস্ট ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহজাহান বলেছে গুড স্যার। অনেকে মেনশন করেছে অনেকজনকে, অনেকে লিখেছেন যে তানজিলা আক্তার বলছেন অনেক ইজি। যাক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করবো যে আমার এই রাত জেগে যে ক্লাস নিজে যে নিচ্ছি সেই ক্লাসটা নেওয়াটাও সার্থক, আর যারা ক্লাস করছেন তাদের ক্লাস করাটা অবশ্যই উপকৃত হচ্ছেন আপনারা। আমার ক্লাস করলে আপনি অবশ্যই নতুনত্ব পাবেন এবং ক্লাসে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন যেটা আপনি এর আগে কখনোই শেখেননি, কারণ আমি সবসময় যে কোনো বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যাই হোক, বলছিলাম আরব বসন্ত নিয়ে। আরব বসন্ত ঘটে 4টি দেশে, বলেছিলাম রসইতে ইয়েমেন, তিতে তিউনিসিয়া, মিতে মিশর, লিতে লিবিয়া। এই 4টা দেশে আরব বসন্ত হয়েছিল। এই 4টা দেশের মধ্যে আরব বসন্ত মূলত সূত্রপাত ঘটেছিল এই তিউনিসিয়াতে। কোন দেশে বলেন তো?
তিউনিসিয়াতে আরব বসন্তের সূত্রপাত ঘটে। তিউনিসিয়াতে, হ্যাঁ, 2010 সালে, কত সালে? 2010 সালে এই তিউনিসিয়াতে আরব বসন্তের সূত্রপাত ঘটে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিচের কোন দেশে আরব বসন্তের সূত্রপাত ঘটে? উত্তর হচ্ছে তিউনিসিয়ায়। ঘটনা হচ্ছে তিউনিসিয়ার একজন ব্যক্তি নাম ছিল বাওয়া কুজি। এই বাওয়া কুজি পুলিশি হত্যার মানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে সে আন্দোলনটা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আরব বসন্তের সূত্রপাত হয়, সেখান থেকে শুরু হয়। এই আন্দোলনের পরে তিউনিসিয়ার সরকার প্রধানকে হটিয়ে দেওয়া হয় এবং এই আন্দোলনের ছোঁয়া পরবর্তীতে ইয়েমেন, মিশর এবং লিবিয়াতেও প্রবেশ করে। এই হচ্ছে আরব বসন্ত। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, এখান থেকে বিসিএস এর প্রশ্ন হয়েছে। তাই ভবিষ্যতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হতে পারে এবং যে কোনো চাকরি পরীক্ষায় হতে পারে, প্রাইমারি হতে পারে, ব্যাংক হতে পারে, পরবর্তী বিসিএস যেটা 41-42 সামনে আসছে, সবগুলো বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা। তো যাই হোক, আমরা আপনাদের সাথে আলোচনা, আমরা না মানে আমি আপনাদের সাথে আলোচনা করছি যেন আপনাদের এই বিষয়টা সহজ হয় এবং মুক্তার হোসেন বলছেন সদর দপ্তর সম্পর্কে একটি ক্লাস নেবেন। ডেফিনেটলি সদর দপ্তর নিয়ে আমি আপনাদের ক্লাস নিব। সদর দপ্তর কিভাবে মনে রাখতে হয় সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। যখন এই মুক্তার ভাই বলেছেন, তো মুক্তার ভাইকে খুশি করার জন্য, মুক্তার ভাইয়ের সাথে সাথে যেন বাকিরা যারা দেখছেন তাদেরকে খুশি করার জন্য সদর দপ্তর কিভাবে মনে রাখতে হয় সেই বিষয় নিয়ে একটা টেকনিক বলি, তাহলে বিষয়টা দেখবেন যে সদর দপ্তর মনে রাখাটা কত সহজ। আপনি বলবেন সদর দপ্তর মনে রাখার টেকনিক কিন্তু বলছি আমি, হ্যাঁ। আপনি বলবেন আই অ্যাম কমন। কি বলবেন? আই অ্যাম কমন। দেখেন কি বলেছি, আই অ্যাম কমন, COMMON। টেকনিক, সদর দপ্তর মনে রাখার টেকনিক, আই অ্যাম কমন। আই তে কি বলেন তো? IMO। এম তে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কি বাংলায় লিখি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এবং কমন থেকে হচ্ছে কমনওয়েলথ। কমন থেকে কি? কমন থেকে হচ্ছে কমনওয়েলথ, হ্যাঁ। এদের প্রত্যেকের সদর দপ্তর হচ্ছে লন্ডন। কোন দেশ? লন্ডন। LONDON, লন্ডন। মনে থাকবে কি বলেছি? তাহলে লন্ডন, ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের রাজধানী লন্ডন। এই ইংল্যান্ডে বা লন্ডনে কোন তিনটা সংস্থার সদর দপ্তর অবস্থিত মনে রাখবেন। সেখানে বলেছি লন্ডনে কোন কোন সংস্থার সদর দপ্তর অবস্থিত, তখন বলবেন আই অ্যাম কমন। কি বলবেন? আই অ্যাম কমন। আই তে IMO, এম তে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা মানবাধিকার সংগঠন, এবং সর্বশেষ হচ্ছে কমন থেকে কমনওয়েলথ। মনে রাখবেন বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে কমনওয়েলথ। কি বলেছি বলেন? বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে কমনওয়েলথ। এবং কত সালে, কত সাল যদি বলেন, পরীক্ষা কিন্তু আসবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1972 সালে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? উত্তর কমনওয়েলথ। কত সালে? 1972 সালে। মনে যেন থাকে, ঠিক আছে। তো মুক্তার হোসেন ভাই কি খুশি হয়েছেন? এই অনলি তিনটি টেকনিকের মধ্যে দেওয়া আছে। এর বাইরে যদি আপনারা বেশি মনে করতে চান, আমার কোনো সমস্যা নেই, মনে রাখতে পারেন। শাহজাহান ভাই বলেছেন ইউটিউবে আমি আপনার প্রায় সব ভিডিওগুলো দেখি, অনেক ইজি লাগে টেকনিক গুলো। থ্যাংক ইউ ভেরি মাচ শাহজাহান ভাই, আপনি আমার ইউটিউবে সাবস্ক্রাইবার এবং ইউটিউবে যে ভিডিও দেখেন শুনে আমি খুব খুশি হলাম। যারা এখন ইউটিউবে ভিডিও দেখেন না, তারা কি ভিডিও কি দেখবেন না নাকি? ভিডিও দেখেন। মানুষ, আমি গরিব, আমাকে বড় লোক করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। তাই দ্রুত আমাকে বড় লোক বানিয়ে দেন। আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, বেশি বেশি ভিডিও শেয়ার করবেন। আর এই ক্লাস যারা আজকে দেখলেন তারা অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো লেগে না থাকে তাহলে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, আপনারা অনেক ভালো থাকবেন। আজকে ছিল এই আমাদের ক্লাস, পুরো 1 ঘন্টা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমি অবশ্যই আগামী 2-3 দিনের মধ্যে আবার নতুন একটা বিষয় নিয়ে টপিকস নিয়ে হাজির হব। আশা করছি আপনাদেরকে আমি সাথেই পাবো, যেভাবে সবসময় আপনাদের সাথে আমি পেয়েছি। যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ব্যাচে ভর্তি চলছে বাংলা এবং সাধারণ জ্ঞান দুটি কোর্সেই। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার আমি বলিনি, বলেছেন হচ্ছে কে? বলেছেন শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন। তো যাই হোক, এই শেষ ভালো যার সব ভালো তাদের শেষ করি। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য, বাংলা এবং সাধারণ জ্ঞান উভয় কোর্সে, এবং যারা বিসিএস এর জন্য আছেন তাদের জন্য বলছি ইংলিশ লিটারেচার আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ICT, এই বিষয়টা যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে
একটা জিনিস মনে রাখবেন, এই যে বড় করে লেখি ভর্তি চলতেছে, ঠিক আছে? যদি ইচ্ছা হয় আপনাদের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বড় করে দিয়ে দিই যেন আপনাদের ভুল না হয়। 01786 তারপরে 768403। এই যে নম্বর দিয়ে দিলাম, আপনার এই নম্বরে ফোন দিলে আমাকেই কিন্তু পাবেন, হ্যাঁ, কোনো সন্দেহ ছাড়াই। তো যাই হোক, ভর্তি চলছে মেহেদিস জিকে এবং মেহেদিস এই বাংলার বৈঠক সাধারণ বাংলাতে, যেহেতু বাংলা সাধারণ দুই সাবজেক্টই পড়ায়। সবাই খুব ভালো থাকবেন। যারা রাতে এত কষ্ট করে ভিডিও দেখলেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য সাধুবাদ, শুভকামনা। আল্লাহ তাআলা আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করুক। যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাওয়ার স্বপ্ন নিয়ে রাজশাহীতে এসে থাকেন বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে থাকেন বা বাসায় বসে থেকে পড়াশোনা করেন, প্রত্যেকের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, দোয়া, আশীর্বাদ থাকলো। আমি আশা করি আপনার জীবনটা সামনের দিনগুলো আরো সুন্দর হবে, ভালো জায়গায় যাবেন এবং আপনার যে মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে। যারা বিশেষ পরীক্ষার্থী আছেন তাদের বলছি, অবশ্যই আপনার 41তম বিশেষ ইনশাআল্লাহ এবারেই আপনি আপনার পছন্দ মতো ক্যাডার পেয়ে যাবেন। খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কোন রকম যদি সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, আমি মেহেদী হাসান আপনাদের সাথে আছি, থাকবো, কথা দিলাম। যে কোনো বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।